আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপাচার্য অপসারণের এক দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। জামালপুরে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙনে বিলীন ৪০টি বসতবাড়ি। হুমকির মুখে ফসলি জমি সহ শত শত স্থাপনা, আতঙ্কিত এলাকাবাসী। এবং আজ থেকে ১১ জুন পর্যন্ত ২ মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাথাপিছু ৭৮ কেজি করে চাল দেবে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। উপাচার্য অপসারণের এক দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ উপেক্ষা করে ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা বলছে, ভিসির অপসারণ এবং দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। আগামী মাসে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তালা ভেঙে হলে ঢুকেছে শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আবারও উত্তাল দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ কুয়েট। এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার অদম্য বাংলার পাদদেশে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের হল খোলার অনুরোধ জানায়। কর্তৃপক্ষ সাড়া না দেয়ায় এক পর্যায়ে প্রথমে খান জাহান আলী হল ও পরে অন্যান্য হলের তালা ভেঙে ভেতরে ঢোকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা ৬ দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। আমাদের দফা ১ এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। ক্যাম্পাস বন্ধ রাখায় ভিসি মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিও ঘোষণা করে শিক্ষার্থীরা। ২ তারিখ হল খোলার ঘোষণা বা ৪ তারিখ শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা, এটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আজকের ভিতরে হল খোলার জন্য জোর দাবি জানাচ্ছি। হলটা খুলে দেওয়া হোক যত দ্রুত সম্ভব, আর সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হন। পরে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী ২ মে আবাসিক হল এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এই সিদ্ধান্ত এবং সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে গত ১ মাসে ৪০টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। অসময়ে নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী ৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। বাহাদুরাবাদ নৌথানা সংলগ্ন খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত এলাকা জুড়ে চলছে তীব্র নদী ভাঙ্গন। এতে হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। কত জনের কত বিঘা জমি যে ভেঙে নিতে আছে। আমার যদি ওই জমিটা থাকতো আমরা ভুট্টার আবাদ, কুশের আবাদ করতাম। সব ভাঙতে নদীর কোনো ব্যবস্থা নিতে আসে না, আমরা হতো দরিদ্র, আমরা তো কই যায় খারাপ আগে কোনো ব্যবস্থা কেউ নদীর নাড্ডার কেউ করলো না। জমি ৫০-৬০ বিঘা মাটি নদীর গেছে গা। এখন আমরা ভাঙতে ভাঙতে একবারে পিরিজের কোনায় আসি বাড়ি করছি, এখনও নদী এসে ধরে দিচ্ছে। আমরা বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে পুরো এলাকা। দেওয়ানগঞ্জ সুগার মিল, রেলওয়ে স্টেশন, দেওয়ানগঞ্জ শহর পর্যন্ত আমরা একটি হুমকির মুখে আছি। আমি দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব একটি এই বালির বস্তা না দিয়ে একটি টেকসই বাঁধের জন্য আমি দাবি জানাচ্ছি। যদি
অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই নদী পাইলিং না করা হয় তাহলে এই অনেক হাজারো মানুষ মাথা ঠাঁই পাবার জায়গা পাবে না। শুধু বালির বস্তা ফেলে নদী ভাঙ্গন থামানো যাবে না। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এই রকম কাজ দ্রুত না করলে আমাদের এটা একবারে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তাহলে আমাদের স্কুলটা পোলাপান লেখাপড়ার একদম বিনষ্ট হয়ে যাবে। 2-4 মধ্যে ঘর ভাঙা নাইব এইরকম। আলরাই বান দেলোয়ার স্কুল থেকে খোলাবাড়ি পর্যন্ত এই রোডটা নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমার করে মাফ করতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙ্গন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ঘাটিতে আরও 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে এবং এই বিদ্যালয়টি রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। শুধু আশ্বাস নয়, ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা যমুনা পাড়ের মানুষের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজয়ের সমুদ্র অভিযান। একই সাথে জাহাজটিতে দেশে ফিরেছে ইতোপূর্বে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া 20 বাংলাদেশি নাগরিক। গত 8 এপ্রিল প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে বানৌজ সমুদ্র অভিযান। এসব ত্রাণ সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে 13 এপ্রিল ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে জাহাজটি। এর আগে গত 30 মার্চ ও 1 এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত 55 সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারে পাঠানো হয়। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আজ থেকে 11 জুন পর্যন্ত 2 মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাথাপিছু 78 কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয় এই প্রজ্ঞাপনে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিল সহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক 6 দফা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইডিবির ময়মনসিংহ জেলার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব জিলানী রামিম ও ছাত্রনেতা এনায়েত আহমেদ রবিন। বক্তারা দাবি করেন, বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় 1.5 কোটি মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। ভোরে বিজিবি 25 সরাইল ব্যাটালিয়নের একটি টহল দল আখাউড়া উপজেলার আমতলী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। আটক পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের 360টি উন্নত মানের ডিসপ্লে, 41,525টি আইবল ক্যান্ডি ও 2,500 কেজি ফুচকা। এসব মালামালের মূল্য প্রায় 45 লাখ টাকা বলে জানা গেছে। পরে আটক মালামালগুলো আখাউড়া কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে বিজেপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপন করল যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। প্রতি বছরই এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণ
মুখর হয়ে উঠেছিল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পদচারণায়। এতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রতিষ্ঠান এইভাবে আরও উত্তর বৃদ্ধি পাক এবং এখানে তাদেরকে এই ধরনের শুধু লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের শিক্ষা দেওয়া হোক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অংশ নেয় বিদেশি শিক্ষার্থীরাও। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ডাক্তার আফজাল হোসেন খান। 1432 সেই সনে এসে আমাদের সবারই রঙিন একটা দিন হিসাবে এই নববর্ষ দিনটি গেল এবং আমরা চাইবো যে প্রত্যেক বছর এরকম করে আরো সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা হোক। In our college they are celebrating Bengali New Year. It is very interested to see these food stalls and we all decorated and we enjoying very well. আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশি শিক্ষার্থীরা বাঙালির এই ঐতিহ্যকে উপলব্ধি করতে পারছে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হবে। বাঙালি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি তারা যে সুন্দরভাবে প্রদর্শন করছে তা মনোমুগ্ধকর। বাঙালির যে মেলবন্ধন, তারা একটা শিক্ষা নিয়ে এই বাংলাদেশ থেকে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক স্থাপন হবে, সেটা আমাদের প্রত্যাশা সকলের। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ও কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের উদ্যোগ আমরা নিব এবং আমাদের দেশীয় কালচারের সাথে আমাদের বিদেশি যে শিক্ষার্থী আছে তারাও আমাদের এই বাঙালি ঐতিহ্যকে তাদের হৃদয়ে ধারণ করে তারাও প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। এক বছরে আমাদের ভালো কাজগুলো কি ছিল, আমরা আরও কি ভালো কাজ করতে পারতাম, এরকম একটা কর্ম পরিকল্পনা আমাদের থাকবে। পড়াশোনার পাশাপাশি দেশের সংস্কৃতিকে লালন করার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের নবীগঞ্জে কামারগাঁও গ্রামে ব্যক্তি মালিকানাধীন রাস্তায় মাত্র 3টি পরিবারের জন্য সরকারি অর্থে 96 লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে ভুক্তভোগী এলাকাবাসী এই মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, সরকারি রাস্তায় ব্রিজ স্থাপন না করে গ্রামের এক ব্যক্তির নিজ মালিকানাধীন রাস্তায় ব্রিজ নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ রশি টান খেলা নিয়ে মেতে উঠেছিল ধামরাইয়ের গোলাইল একতা ক্লাব যুব সংঘ। উপজেলার কুশৌরা ইউনিয়নের প্রয়াত আব্দুল হাই স্মরণে স্থানীয় নাহার বোর্ড মিল প্রাঙ্গণে আয়োজিত এ খেলা শুরুর আগে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়। ঐতিহ্যবাহী রশি টান বা কাছি টান খেলা প্রতিযোগিতায় 8 দল অংশ নেয়। এতে মক্কা মদিনা দল বিজয়ী হয়ে একটি মহিষ ও চকপাড়া একাদশ রানার্স আপ হয়ে একটি গরু এবং তৃতীয় স্থান পাওয়া দলকে একটি ছাগল পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ সময় স্থানীয় সকল শ্রেণীর ও পেশার মানুষকে সাথে নিয়ে বাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতিকে ফিরিয়ে আনার কথা জানান ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও এ খেলার আয়োজক কামরুল ইসলাম। 15 বছর যাবত এই খেলাটা গরু, মহিষ এবং একটি ছাগল এই বড় বড় পুরস্কার দিয়ে, এটা আমাদের গুলাল গ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটাকে ধারণ করে আমরা আগামী দিনে যাব। নিম্ন আয়ের পরিবারের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সুমিলপাড়ায় দরিদ্র 2800 নারীর মধ্যে বিনামূল্যে হাইজিন কিট প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।
বান্দরবনে জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আয়োজন করা হয় পান্তা ইলিশের। বিএনপি বান্দরবন জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রুজেরি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি ও সদস্য সচিব জাবেদ রেজা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।